যাব সেটা হচ্ছে হার্ট ফেলিওর। আচ্ছা, তো heart failure usually presents with dyspnea and sometimes leg swelling or generalized swelling. Okay, dyspnea begins first, followed by leg swelling. So it means that dyspnea is a feature of left heart failure and leg swelling is a feature of right heart failure. So it is the common scenario that left heart failure occurs first. It is followed by right heart failure. Okay, so এই ধরনের একটা কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে থাকবে। আপনারা খেয়াল করেন যে আমরা যখন যাব তখন দেখেন কতগুলো জিনিস আমরা খেয়াল করছি। দ্য ডিসনিয়া ওয়ার্সেন্স, বা আপনি বলবেন যে দ্য শর্টনেস অফ ব্রেথ ইজ ওয়ার্স অন এক্সারশন এন্ড লাইং ডাউন। There is no diurnal or seasonal variation or any relation with dust exposure. তাহলে দেখেন এই প্যারাগ্রাফটার কি কোনো সিগনিফিকেন্স আছে, কেউ একটু বলবেন কেন এত বড় বড় কথা আমি বলছি এখানে? অনেক জি স্যার, ডিসক্রিপশন। টু হ্যাঁ না, এক্সক্লুড দ্য স্যার হচ্ছে ডিফারেনশিয়ালস লাইক স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমা, ফাইন ফাইন, তারপর দেন স্যার হচ্ছে স্যার অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি স্যার। ও স্যার আচ্ছা অ্যাকিউট না স্যার, মানে সিওপিডি স্যার। সিওপিডি এক্সক্লুড হচ্ছে না এখানে, খেয়াল করেন। সিওপিডি এক্সক্লুড হচ্ছে না এই জন্য যে সিওপিডি তে কোনো ভেরিয়েশন হয় না, সারা বছর একরকমই থাকে, হ্যাঁ সারাদিন একরকম থাকে। অ্যাজমা এক্সক্লুড হয়ে যাচ্ছে, দেখেন ডায়োনাল ও সিজনাল ভেরিয়েশন নাই, হ্যাঁ, আর ডাস্ট এক্সপোজারে বাড়ে না। সো অ্যাজমা এক্সক্লুড হয়ে গেল। আর আরেকটা পয়েন্ট হচ্ছে দেখেন দেয়ার ইজ অর্থোপনিয়া, লাইং ডাউনে বাড়ে, এবং এক্সারশনাল ডিসনিয়া। সো এগুলো হচ্ছে হার্ট ফেলিওর ফিচার। হ্যাঁ, হার্ট ফেলিওরের ডিসনিয়াটা হচ্ছে অর্থোপনিয়া, তারপরে এক্সারশনাল ডিসনিয়া, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, এগুলো হচ্ছে হার্ট ফেলিওর হয়। তো এখানে কিন্তু আমি বর্ণনাতে ঢুকিয়ে দিচ্ছি অলরেডি, দ্যাট ডিসনিয়া ইজ ওয়ার্স অন এক্সারশন এন্ড লাইং ডাউন and there is no diurnal or seasonal variation or any relationship with dust exposure. So আমি asthma মোটামুটি বাড়ি করে দিলাম। She noticed swelling of both legs for 1 month without any pain. She cannot recall any puffiness of face or distension of abdomen. এটা এরকমও হতে পারতো যে she developed swelling of the whole body one for 1 month, which was first noticed in legs, followed by in abdomen and finally in the face. এরকমও হইতে পারতো, হ্যাঁ, একে ধরেন আমরা হিস্ট্রি বানিয়েছি যে অনলি লেগস। তো এখানে খেয়াল করেন উইদাউট এনি পেইন এই কথাটা লিখেছে, এর অর্থ কি বুঝতে পারছেন? যে এখানে লেগ সোয়েলিং উইথ পেইন মানে হচ্ছে আপনার ডিভিটি বা সেলুলাইটিস এইসব জিনিসকে ইন্ডিকেট করে। সো লেগ সোয়েলিং উইদাউট পেইন মানেই হচ্ছে কি আপনাকে ধরে নিতে হবে যে জেনারেলাইজড ইডেমার কজগুলোর কোনো একটা ফ্যাক্টর আছে, এবং যেটা ইউজুয়ালি পা থেকে শুরু হয় সেটা হার্ট ফেলিউর হয়। আপনারা তো এটা জানেন যে ইডেমা দ্যাট বিগিনস ইন দ্য লেগস ইজ হার্ট ফেলিউর, দ্য ইডেমা দ্যাট বিগিনস ইন অ্যাবডোমেন ইজ হেপাটিক, এন্ড দ্য ইডেমা দ্যাট বিগিনস ইন দ্য ফেস ইজ রেনাল। এটা তো আপনারা জানেন মনে হয়, জানেন না? জি স্যার। জানেন, জি। She is diagnosed as a case of hypertension on irregular medication for 1 year. It is also very important. Hypertension is the most common cause of heart failure. She cannot recall any similar illness in her family members. She is a non-smoker. So এগুলো আমরা কনভেনশনালি যা যা করার লিখে দিচ্ছি। এক্সামিনেশনে দেখেন, অন এক্সামিনেশন দ্য পেশেন্ট লুকস ডিজনিক। সাধারণত আমরা এক্সামিনেশনে আপনারা যখন সাইলেন্ট ফিচার বলার সময়, কেস প্রেজেন্ট করার সময় এক্সামিনেশন বলেন, আপনারা ফার্স্ট লাইনটা কি বলেন? অন জেনারেল এক্সামিনেশন বলেন তো, ফার্স্ট লাইনটা কি বলেন? কিছু বলেন কেউ? নাহিয়ান বলেন তো, ফার্স্ট লাইনটা আপনারা কি বলেন জেনারেল এক্সামিনেশন বলে সাধারণত? ইল লুকিং পেশেন্ট এরকম। আচ্ছা, রাইট, এটাই আমি জানতে চাচ্ছিলাম, আমি একটু যোগ করে দেই। আপনারা এটা বলেন, অন জেনারেল এক্সামিনেশন দ্য পেশেন্ট ইজ ইল লুকিং, দ্য ডিকিউবিটাস ইজ অন চয়েস। এটা বলেন না? জি স্যার। জি স্যার। জি। এতে আপনি কি ডায়াগনোসিস করতে পারেন ইল লুকিং আর অন চয়েস দিয়ে? কোনো ডায়াগনোসিস হয় না, না স্যার। কথাটা বলার দরকারই নেই কোনো। যদি আপনার পেশেন্টের পোশ্চার অথবা পেশেন্টের অ্যাপিয়ারেন্সে কোনো ডায়াগনস্টিক ক্লু থাকে, দ্যাট কেস আপনি সেটা বলতে পারেন। মনে করেন আপনি একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্ট দেখছেন, তখন আপনি বলতে পারেন যে on general examination the patient has bilateral exophthalmos, he is cachectic and there is a goiter, এভাবে বললেন। অথবা একটা ম্যালিগনেন্সি পেশেন্ট দেখলে বললেন the patient is cachectic। সো এইভাবে বলতে পারেন, কিন্তু ইল লুকিং
অন চয়েস, এগুলো আপনার কোনো কাজে আসছে না। এইসব মানে সম্পূর্ণ ইউজলেস কথাবার্তা পরীক্ষায় বলার কোনো যুক্তিই নেই। এটা আপনি বহু বছর ধরে শিখে আসছেন, এই টেন্ডেন্সি বাদ দেন। হ্যাঁ, এগুলো গেট স্মার্ট, ওকে, এইসব জিনিস মাথার মধ্যে রাখেন না। দেখেন এখানে আমরা কিন্তু ডিজনিক দিয়ে দিলাম, হার্ট ফেলিউর এটা খুব ইম্পর্টেন্ট। দেয়ার ওয়াজ বায়োল্যাটারাল লেগ ইডেমা, পালস ওয়াজ 120, ব্লাড প্রেশার ওয়াজ 100/60। এখানে পজিটিভ পয়েন্ট হচ্ছে পালসটা বেশি। ট্যাকিকার্ডিয়া, হার্ট ফেলিউর ইজ ওয়ান অফ দ্য ভেরি কমন কজেস অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া। There was no anemia, jaundice, cyanosis, clubbing. Bedside urine examination was negative for glucose or protein. খেয়াল রাখবেন যে কোনো ইডিমার পেশেন্ট হলে অবশ্যই বেডসাইড প্রোটিন দেখতে হবে, ঠিক আছে? এটা দেখতেই হবে, আপনাদের সব অ্যারেঞ্জ করে দেওয়া হবে লং কেসে, এটা মাস্ট, এটা দেখতেই হবে। কেন দেখতে হবে রে? ইডিমার কারণ পেশেন্ট স্যার হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমকে এক্সক্লুড করার জন্য স্যার। নেফ্রোটিক হোক, নেফ্রাইটিক হোক, মানে গ্লোমেরুলার ডিজিজ যেটা, হ্যাঁ, জি স্যার। রেনাল কজকে এক্সক্লুড করার জন্য, গ্লোমেরুলার ডিজিজকে এক্সক্লুড করার জন্য আমাকে দেখাতে হবে যে বেডসাইডে proteinuria কোনো নাই। Okay, fine. Examination of cardiovascular system showed pulse 120 and regular, blood pressure 100/70, jugular venous pressure is not raised. Okay, fine. Apex beat was normal and located at left fifth intercostal space at 9 cm from midline. There was no thrill, palpable P2 parasite. এটা একদম জাস্ট ওরকমই কার্ডিওভাস্কুলার ডিটেইল বলছি এই জন্য বিকজ আমাদের ডায়াগনোসিসটা হচ্ছে হার্ট ফেলিউর। Examination of respiratory system showed normal shape, symmetrical movement, centrally placed trachea and resonant percussion node. এটা এখনো শেষ হয় নাই। ইম্পর্টেন্ট থিং হচ্ছে breath sound was vesicular, fine crepitations were audible in both sides, যেটাকে আমরা বলি bilateral basal crepitations। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার এখানে পাওয়ার, হ্যাঁ, পেশেন্টকে হার্ট ফেলিউর বলার জন্য যে bilateral basal crepitations আছে, সাথে bilateral leg edema আছে, সো এটা মোস্ট লাইকলি হার্ট ফেলিউর। এখন আপনি এই পেশেন্টটা যখন এইভাবে সবকিছু বলবেন, বাকি জিনিসগুলো নরমাল থাকবে। আপনি ডায়াগনোসিস বললেন হার্ট ফেলিউর, এমন হতে পারে যে পরীক্ষায় আপনাকে যে কেসটা দেয়া হলো হিস্ট্রি পুরো হার্ট ফেলিউরের মতো, কিন্তু এক্সামিন করার পরে আপনি দেখলেন যে পেশেন্টের কোনো ক্রিপিটেশনস নাই, ঠিক আছে, কোনো ক্রিপিটেশনস নাই। তো ইভেন কখনো দেখলেন ইডেমাও নাই, তো সেক্ষেত্রে এক্সামিনার তো বলবে যে কি ব্যাপার, তোমার পেশেন্টের ক্রিপিটেশনস নাই, ইডেমা নাই, তুমি তাকে কেন হার্ট ফেলিউর বলছো? এটার অ্যান্সার আপনি কি করবেন? কেউ একজন একটু সুন্দর করে বলেন কি করবেন তখন। এমনিও এই পেশেন্টটারও খেয়াল করে দেখেন, এই পেশেন্টের কিন্তু জেভিপি রেজড না, তাই না? এটা তো হওয়া উচিত ছিল, জেভিপি রেজড না, লিভার পালপেবল না। সো এই পেশেন্টটা আপনি তাহলে এরকম যার কোনো ফাইন্ডিং পাচ্ছেন না, হিস্ট্রিটা হার্ট ফেলিউরের মতো, যখন ফাইন্ডিং আপনি পাচ্ছেন না তখন আপনি হাউ উইল ইউ এক্সপ্লেইন, হাউ উইল ইউ ডিফেন্ড ইট? তখন এক্সামিনার আপনাকে ক্রস করবে যে তাহলে তুমি এটাকে কেন হার্ট ফেলিউর বলছো, তুমি যে স্যার পাচ্ছ না। কোয়েশ্চেনটা একটু আরেকবার বলবেন? ট্রাকিকার্ডিয়াসিস মোস্ট লাইকলি পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়েছে, রাইট হার্ট পর্যন্ত সেটা এক্সটেন্ড স্যার কোয়েশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে যদি এরকম আপনি পেশেন্টকে হিস্ট্রি থেকে হার্ট ফেলিউর ডায়াগনোসিস করেন কিন্তু এক্সামিন করে সবগুলা সাইন পাইলেন না বা কোনো সাইনই পেলেন না, তখন এক্সামিনার তো আপনাকে বলবে তুমি হার্ট ফেলিউর বলছো কিন্তু কোনো সাইন নাই, তাহলে তুমি কেন বলছো? আপনার উত্তর হবে স্যার আমি হিস্ট্রি থেকে বলছি। তখন বললো তোমার হার্ট ফেলিউর পেশেন্ট তো ক্রেস্ট থাকা উচিত ছিল, ইডেমা থাকা উচিত ছিল, জেবিবি থাকা উচিত ছিল, কিছুই তো নাই, এগুলো কেন? তাহলে তুমি কেন হার্ট ফেলিউর বলছো? এর উত্তরে আপনি কি জবাব দিবেন আমি এটাই জানতে চাচ্ছি। ফর এক্সাম্পল আই এম দ্য এক্সামিনার, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি বলছেন হার্ট অর্থোপেডিক ফেলিউর, হিস্ট্রি দিতে পারে, অর্থোপেডিক হিস্ট্রি দিতে পারে যে শুয়ে থাকতে আচ্ছা আপনি আমাকে সিম্পলি বলেন পেশেন্টের ইডেমা, জেবিপি, ক্রেপস এগুলা নাই কেন তাহলে? স্যার heart কারণ failure- স্যার পেশেন্ট স্যার Right. স্যার ডায়াবেটিক্স থেরাপিতে স্যার থাকে। রাইট হার্ট এখনো ভালো আছে। শুনেন, রাইট হার্ট ভালো আছে তাহলে ক্রেপস নাই কেন? ক্রেপস তো রাইট হার্ট থেকে আসে না, স্যার লেফট হার্ট। পেশেন্ট স্যার ডায়াবেটিক্স থেরাপি পাইলে স্যার এইসব সাইন সিম্পটম স্যার থাকে না স্যার। যে কোনো পেশেন্টেরই যদি কোনো সাইন না পান, সিমটম থেকে ডায়াগনোসিস করেন, তখন এক্সামিনারকে সোজা কথা বলবেন যে পেশেন্ট এখানে 2-3 যাবত ভর্তি আছে, পেশেন্ট রিসিভ ট্রিটমেন্ট। হার্ট ফেলিউরের ক্ষেত্রে বলবেন পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে স্যার, প্রবাবলি ডায়াবেটিক্স পাচ্ছে। সো এই মোমেন্টে স্যার যে সাইনগুলো ছিল সেই সাইনগুলো এখন পাওয়া যাচ্ছে না, একদম সোজা বাংলায় বলে দিবেন, ঠিক আছে? পেশেন্ট ইজ অন ট্রিটমেন্ট, সো দ্য ক্লাসিক্যাল সাইন্স আর নট ডেমনস্ট্রেবল রাইট নাও। সোজা কথা, হ্যাঁ, এটা বললে আপনার কনফিডেন্স দেখে আপনাকে পাস অবশ্যই করাবে।
কোনো চিন্তার কিছু নেই, এটাই উত্তর। যে কোনো কেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নট অনলি হার্ট ফেলিওর। সো এই পেশেন্টের প্রফেশনাল ডায়াগনোসিস হচ্ছে হার্ট ফেলিওর। তাহলে আপনার এই পেশেন্টের হার্ট ফেলিওরের পক্ষে যুক্তি কি কি ছিল? হোয়াই দিস ইজ হার্ট ফেলিওর? ডিসপনিয়া, আপনার ট্রাকিকার্ডিয়া, তো আচ্ছা, ডিজনিয়া আপনারা না এই উচ্চারণটা সরি দিস ইজ ডিজনিয়া, দিস ডিজনিয়া আপনারা সাউথ ইন্ডিয়ান উচ্চারণ থেকে বেরোন, হ্যাঁ, দিস ইজ ডিজনিয়া, ওকে, পি শুড নট বি আটার্ড। ওয়ান ইজ ডিজনিয়া। সো ডিজনিয়া তো আপনার অ্যাজমাতেও থাকে, সিওপিডি তেও থাকে। ট্রাকিকার্ডিয়া, আচ্ছা, ডিজনিয়া উইথ ট্যাকিকার্ডিয়া, অ্যাজমা পেশেন্টকে বিটা অ্যাগনিস্ট দিয়ে ট্রিট করেন না, ওর তো ট্যাকিকার্ডিয়া এমনিই হবে। আর কোনো জি স্যার বলুন। অ্যাজমা থাকলে আরো কিছু এক্সট্রা সাইন থাকে। আচ্ছা, সেগুলা নাই, রাইট, তাহলে কি আছে সেটা বলেন। স্যার হার্ট ফেলিওরের ফেভারে স্যার এখানে আসছে স্যার হচ্ছে পেশেন্টের ডিজনিয়া আছে, অন স্যার হচ্ছে এক্সারশন, দেন হচ্ছে লেগ বাইলেটার লেগ সুয়েলিং Good. আছে, দেন হচ্ছে দেয়ার ইজ বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন। গুড, ফ্যান্টাস্টিক। তাইলে পক্ষের যুক্তি হচ্ছে ডিজনিয়া, লেগ সোয়েলিং, ক্রেপিটেশনস। এন্ড ডিজনিয়াটার দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অর্থোপনিয়া এবং আপনার এক্সাস্টার্নাল ডিজনিয়া। দ্যাট ইজ ওয়াই দিস ইজ হার্ট ফেলিওর। আর কি থাকলে ভালো হতো যেটা নাই? জিভিভি রেজ থাকলে ভালো হতো, টেন্ডার হেপাটোমেগালি থাকলে ভালো হতো, যেগুলো আমাদের নাই। ঠিক আছে, ফাইন। আপনাদের এখান থেকে কোশ্চেন করতে পারে, ভাইভাতেও ধরে, রাইট হার্ট ফেলিওরের তিনটা সাইন কি, লেফট হার্ট ফেলিওরের তিনটা সাইন কি? আপনারা বলতে পারবেন কেউ লেফট হার্ট ফেলিওরের সাইনগুলো কি আর রাইট হার্ট ফেলিওরের সাইনগুলো কি? স্যার লেফট হার্ট ফেলিওর সাইন হচ্ছে বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন, হ্যাঁ, তারপর স্যার গ্যালোপ রিদম আর পালসাস অল্টারনাস। খুবই চমৎকার, অসম্ভব ভালো হয়েছে। রাইটটা বলেন। স্যার রাইট হার্ট ফেলিওর হচ্ছে রাইট জিপিপি, তারপর টেন্ডার হেপাটোমেগালি আর স্যার ইডিমা। খুবই চমৎকার। এবার লেফট হার্ট ফেলিওরের তিনটা কজ বলেন। স্যার Sir, লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, দেন হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল আচ্ছা। রিগার্গিটেশন। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনারা বলেননি, সেটা বলতেই হবে। হ্যাঁ হাইপারটেনশন, হ্যাঁ, দুই নাম্বারটা বলতে হবে। এক হচ্ছে হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফারকশন, ইয়েস, মায়োকার্ডিয়াল ইনফারকশন, এটা হচ্ছে দুই। হ্যাঁ, প্রথম হচ্ছে হাইপারটেনশন মানেই সিস্টেমিক হাইপারটেনশন। আপনারা কখনো ডায়াগনোসিস লেখেন সিস্টেমিক হাইপারটেনশন? লেখেন তো হাইপারটেনশন, তাই না? কখনো বলেন দিস পেশেন্ট ইজ সিস্টেমিক হাইপারটেনসিভ ফর 3 ইয়ার্স অন ট্রিটমেন্ট? বলেন তো না, বলেন হাইপারটেনসিভ। সো ডায়াগনোসিস কজেস অফ লেফট হার্ট ফেলিউর আপনারা তিনটা বলেন, আমরা খুশি। একটা হচ্ছে হাইপারটেনশন, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফারকশন, আর একটা হচ্ছে এওরটিক ভালভুলার ডিজিজ, হ্যাঁ, অথবা লেফট সাইডের ভালভুলার ডিজিজ। কেন, মাইট্রাল ভালভুলার ডিজিজও কিন্তু লেফট হার্ট ফেলিউর হতে পারে। মাইট্রাল রিগার্জিটেশনে হয়, এওরটিক রিগার্জিটেশনে হয়, এওরটিক স্টেনোসিসে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন কজ। রাইট হার্ট ফেলিউরের কমন কজ কি? স্যার কর পালমোনারি, ইয়েস, এন্ড নাম্বার 2 সেকেন্ডারি টু দ্য লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, আর বলেন না, এখানে পালমোনারি হাইপারটেনশন। ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনটা কর পালমোনারির মধ্যে পড়ে, হ্যাঁ, এটা পালমোনারি ভেসেলের ডিজিজ। তো যাই হোক, চমৎকার বলছেন, খুব সুন্দর, ভালো বলেছেন। আচ্ছা, এখন এই পেশেন্টের হার্ট ফেলিউর, তাহলে আপনার এখন ডিডি কি বলবেন? এই পেশেন্টের কি কি ডিফারেনশিয়াল? কোন ডিফারেনশিয়াল রাখবেন না? শ্বাসকষ্ট আছে? স্যার অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল এজমা, এক্সারবেশন অফ সিওপিডি, টেনশন নিউমোথোরাক্স। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যে আপনার পেশেন্টের হিস্ট্রি হচ্ছে 6 মাস 1 বছর এরকম না? এরকম একটা লম্বা হিস্ট্রি। আপনি যে তিনটা ডায়াগনোসিস বললেন, এই তিনটা ডায়াগনোসিস দিয়ে কি এত মাস পেশেন্ট বসে থাকবে আপনার জন্য? টেনশন নিউমোথোরাক্স নিয়ে বসে থাকবে 6 মাস? পেশেন্ট তো মারাই যাবে এর মধ্যে ট্রিটমেন্ট না পেলে। তাহলে এমন কোন ডায়াগনোসিস বলেন যে ডায়াগনোসিসটা অনেক দিন ধরে আছে। অ্যাজমা বলতে পারি। হ্যাঁ বলেন, অ্যাজমা, সিওপিডি বলেন, এটা বলেন, সিওপিডি বলেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ইডেমা না থাকতো খুব ভালো, খুব আরো সহজ হতো। ইডেমা থাকায় একটু বলতে সমস্যা হচ্ছে। অ্যাজমাতে কখনো ইডেমা হয় না, সিওপিডিতে ইডেমা কোর পালমোনাল হয়ে হতে পারে। ঠিক আছে, তাহলে আপনি এটা ডিডি রাখেন, সিওপিডি উইথ কোর পালমোনাল, মনে থাকবে। ঠিক আছে, তাহলে আপনার ডিডি কি? যদি ইডেমা থাকে, ডিডি হচ্ছে সিওপিডি উইথ কোর পালমোনাল। আর যদি ইডেমা না থাকে, তাহলে ডিডি হচ্ছে সিওপিডি। ওকে, বয়স যেহেতু বেশি, আর বয়স কম হলে ডিডি কি হতো? অ্যাজমা। খুব সিম্পল।
আমি এখানে দ্বিতীয় একটা দেখেছি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ উইথ কোর পালমোনাল। এটা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা, বিকজ এটা সাথে ভালোই মিলে। এখানেও ক্রেপস থাকে, এখানেও ইডেমা থাকে, এখানেও ডিজনিয়া থাকে। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা খুব স্ট্রং ডিডি। সিওপিডি উইথ কোর পালমোনাল যেরকম একটা স্ট্রং ডিডি, এটাও একটা খুব স্ট্রং ডিডি। যদি আপনার ক্রেপস ইডেমা একসাথে থাকে, ডায়াগনোসিস তো হার্ট ফেলিওর, আর খুব স্ট্রং ডিডি হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিজিজ, লাং ডিজিজ উইথ কোর পালমোনাল। আচ্ছা, বাই দা ওয়ে, আপনারা কি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এই টার্মটার নামটা কি সাথে পরিচিত, নাকি এটা আমি নতুন কিছু বলছি? এই টার্মটা পড়েছেন না আপনারা ছিলাম স্যার আগে। অনেক আগে নাকি? না, অনেক আগে না না স্যার, স্যার, মানে পড়েছে স্যার। আচ্ছা, এটা আমি একটু সহজে বলে দিই। দিস ইজ ডিফিউজ ইনফ্লামেশন ফলোড বাই ফাইব্রোসিস অফ বোথ লাংস সিমেট্রিক্যালি। দুইটা লাংই একসাথে ইনফ্লামেশন হয় এবং ফাইব্রোসিস হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে ইনফ্লামেশন না হয়, ডিরেক্টলি ফাইব্রোসিস হয়। তো ডিফারেন্ট কজেস আছে, যেরকম সবচেয়ে কমন কজ যেটা আমরা বলি নিউমোকনিওসিস, অকুপেশনাল লাইফ ডিজিজেস, যেরকম কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস, সিলিকোসিস, পাইসিনোসিস, হ্যাঁ, বার্ড ফ্যান্সিয়ার্স ডিজিজ। এগুলো হচ্ছে বিভিন্ন অকুপেশনাল এক্সপোজার টু ডিফারেন্ট ডাস্ট or different chemicals or different organic substance, এগুলোর কারণে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে লাংসে ফাইব্রোসিস কোর বলি আমরা নিউমোকনিওসিস। এটা ওয়ান অফ দ্য ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেস। এরপরে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সার্কোইডোসিস। এটা ইডিওপ্যাথিক, কেউ জানে না কজ। তারপর আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আইপিএফ, এটার কজও জানা যায় নাই। Finally, interstitial lung disease can occur secondary to different rheumatological connective tissue diseases, যেরকম SLE, ankylosing spondylitis, rheumatoid arthritis, তারপরে হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। এই ধরনের ডিজিজ গুলার অ্যাজ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কিন্তু লাং ফাইব্রোসিস হয়, যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। So all these are a spectrum of disorder which together we name interstitial lung disease, which include pneumoconiosis, sarcoidosis, idiopathic pulmonary fibrosis, and ILD due to rheumatological diseases or ILD in connective tissue diseases. So এই পেশেন্ট গুলার কিন্তু এরকম লং হিস্ট্রি থাকে, ভেরি লং হিস্ট্রি অফ ডিজনিয়া। এক্সামিন করলে তাদের সেম ক্রেপস পাওয়া যায়, আর সাথে আপনার ইডেমা পাওয়া যায়। তো এই ক্রেপসটা কিন্তু নট ডিউ টু হার্ট ফেলিওর, এই ক্রেপসটা হচ্ছে লাং ফাইব্রোসিস এর জন্য এই ক্রেপসটা হয়। তো বাট ক্লিনিক্যালি কিন্তু খুব সিমিলারিটি আছে। এরও ডিজনিয়া আছে, এরও ক্রেপস আছে, এরও ইডেমা আছে, যে জাস্ট লাইক হার্ট ফেলিওর পেশেন্ট। এই জন্য এটা আমি রাখতে চেয়েছি, ইটস এ ভেরি গুড থিং, রাখলে খারাপ হয় না। ঠিক আছে, সো এটা কেন সিওপিডি না বলেন তো? সিওপিডির পক্ষে যুক্তি হচ্ছে এটাই যে সিওপিডি উইথ কোর পালমোনাল হতে হবে, আবার তাহলে সিওপিডি হয়ে রাইট হার্ট ফেলিওর হতে হবে। এটার পক্ষের যুক্তি হচ্ছে সিওপিডি উইথ কোর পালমোনাল হচ্ছে পেশেন্টের ডিজনিয়ার সাথে ইডেমা আছে, এটা সিওপিডি উইথ কোর পালমোনালে থাকে, প্লাস পেশেন্টের একটা লং হিস্ট্রি অফ স্মোকিং আছে, সিওপিডি তে স্মোকিং এর হিস্ট্রি থাকে। তো দিস আর দ্য পয়েন্টস ইন দিস পার্টিকুলার পেশেন্ট যে তার এটা হতে পারে। বাট এগেইনস্ট অনেকগুলো পয়েন্ট দেখেন, সিওপিডি তে আপনি লাং অসকালটেট করলে কি এক্সপেক্ট করেন? vesicular with prolonged expiration. আর রংকাই, এই পেশেন্টের কি সেটা আছে? সেটা না নাই। স্যার। এটাই একটা ভেরি স্ট্রং পয়েন্ট এগেইনস্ট, এই পেশেন্টের কিন্তু লাং অসকালটেশনে সিওপিডির কোনো ফাইন্ডিং নাই। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে প্রভিশনাল ডায়াগনোসিস রাখি নাই। ঠিক আছে, নো রংকাই, নো ব্যারেল চেস্ট, নো ট্রাকিয়াল টাক, palpable apex pit, COPD তে ইউজুয়ালি impalpable apex pit। আপনার এত কিছু বলা দরকার নাই, আপনি জাস্ট যদি এতটুকু বলতে পারেন যে অসকালটেশন করে আমি COPD এর যে ফাইন্ডিং গুলো আছে, লাইক ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলংড এক্সপিরেশন এন্ড রংকাই, এগুলোর কিছুই আমি এই পেশেন্টের পাই নাই, সো আমি COPD কে রাখতে চাই না। ঠিক আছে, আচ্ছা, ILD এর ফেভারে সেম, ILD উইথ কোর পালমোনাল, মানে ILD COPD যেরকম কোর পালমোনাল হয়, ILD তেও কোর পালমোনাল হয়। আচ্ছা, কোর পালমোনাল কি জিনিস কি আপনারা জানেন নাকি? এটা আগে বলেন তো, হোয়াট ইজ কোর পালমোনাল? যদি হার্ট ফেল করে Right ফেল করে মানে ventricular hypertrophy with or without heart failure. এটাই কে করবেন। প্রণয় নাকি? স্যার আমার কাছে মনে হয়েছে মানে কোর পালমোনাল কি এটা স্যার, যে হার্টের জন্য লাংস নষ্ট হয়ে যাওয়াটা। লাংস আচ্ছা। এর জন্য heart
Yes. রাইট ভেন্ট্রিকুলার মানে প্রবলেম হয়েছে হার্টে কিন্তু ড্যামেজ হচ্ছে লাংস আলটিমেটলি। না স্যার লাংস এর জন্য ড্যামেজটা হার্টে। আচ্ছা আমি একটু আচ্ছা, সহজে লাং- বলে দিচ্ছি। এটা হচ্ছে lungs এর জন্য সহজে হচ্ছে যে আপনার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিউর। তারপরে ডিজিজে রাইট ভেন্ট্রিকুলার উপর একটা প্রেসার ওভারলোড হচ্ছে, যে কারণে রাইট ভেন্ট্রিকুলারটা হাইপারট্রফিড হয়ে যাচ্ছে। এটা যখন আর কুলাতে পারবে না, when it will cross the limit, the right ventricle will fail. So right ventricular hypertrophy and plus minus failure due to disease of the secondary to disease of the lung or pulmonary vessels. ঠিক আছে? তো ওই সোজা কথায় লাংয়ের ডিজিজ থেকে যদি রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়, সেটা হচ্ছে কোর পালমোনারি। তো রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হলে অবশ্যই ইডেমা হবে, সবচেয়ে কমনলি এটা পাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এটা তো একটা লাংয়ের ডিফিউজ ডিজিজ ফাইব্রোসিস, এখান থেকে এই আপনার কোর পালমোনাল হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হতে পারে, কোর পালমোনাল হতে পারে। এটাই হচ্ছে আপনার কোর পালমোনালের ব্যাপার স্যাপার। এখানে আপনি রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর সবগুলো ফিচার পাবেন, কিন্তু রাইট ভেন্ট্রিকল নরমাল, এটার কোনো নিজের ডিজিজ নেই। কোথায় ডিজিজ? ডিজিজ সামহায়ার এলস। সেটা থাকার কারণে রাইট ভেন্ট্রিকেলের কিছু বইয়ের উপরে নিষেধাজ্ঞা আছে, রাইট ভেন্ট্রিকেল থেকে বই, রাইট ভেন্ট্রিকেল এখন মানে আপনার কি বলছিলাম, সরি, ওই আপনার প্রেসার ওভারলোডের কারণে রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যায় এবং আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলটা ফেল করে। সো দিস ইজ কল্ড কোর পালমোনাল। তো এই আইএলডিটা যেহেতু ডিফিউজ ফাইব্রোটিক ডিজিজ, এখানেও এই সেম কম্বিনেশন হতে পারে যে আইএলডি ফাইব্রোসিসের কারণে আপনার পালমোনারি ভেসেলের প্রেসার বাড়ে, এবং পালমোনারি ভেসেলের প্রেসার বাড়লে it will ultimately cause a pressure overload over the right ventricle, leading to right ventricular pressure overload. ওই রাইট ভেন্ট্রিকুলার প্রেসার ওভারলোডটার কারণেই আপনার আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায়। পয়েন্টস এগেইনস্ট দেখা যাচ্ছে যে ইউজুয়ালি আইএলডি তে ক্লাবিং থাকে এবং একটা অকুপেশনাল এক্সপোজার থাকে। এই পেশেন্টের কোনো অকুপেশনাল সেরকম এক্সপোজার নাই এবং কোনো ক্লাবিং নাই, এই জন্য আমি এটা আইএলডি কে পরে রেখেছি। এইভাবে আমাদের আলাদা করতে হবে। সো আমরা এখন হার্ট ফেলিউর ডায়াগনোসিস করে ফেললাম। আপনি এই পেশেন্টকে কিভাবে আপনি কনফার্ম করবেন যে দিস ইজ হার্ট ফেলিউর, মানে কিভাবে আপনি কি কি ইনভেস্টিগেশন করতে চান? স্যার প্রথমে স্যার একটা চেস্ট এক্সরে করব স্যার, আচ্ছা তারপর দেন হচ্ছে স্যার একটা ইকোকার্ডিওগ্রাম করব, আর হচ্ছে ইসিজি স্যার করব স্যার, চেস্ট এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম স্যার। ইকো তো এনজিওগ্রাম করব। আচ্ছা একটা বলছেন চেস্ট এক্সরে, একজন বলছেন ইসিজি, একজন বলছেন ইকো, একজন বলছেন এনজিওগ্রাম, তাই না? এখন কোনগুলা করব কোনগুলা করব না? সবগুলো স্যার হচ্ছে ফার্স্টে একটা এক্সরে করব, সাথে স্যার হচ্ছে আচ্ছা। ইসিজি এন্ড ইকোকার্ডিওগ্রাম স্যার। আচ্ছা ফাইন, আমিও আপনার সাথে একমত, এই তিনটা টেস্ট করাই ভালো। সাথে একটা ব্লাড টেস্ট আমরা অনেক সময় করি, যদি ইকোকার্ডিওগ্রাম হার্ট ফেলিউর ডায়াগনোসিস করতে না পারে, তাহলে আমরা আসলে একটা ব্লাড টেস্ট করে ওই ডায়াগনোসিসটা করতে পারি। আমি এটা নিয়ে একটু ডিসকাশন আসছি, এটা আপনাদের একটু বোঝা উচিত। সেটা হচ্ছে এক্সরে তে হার্ট ফেলিউর কনফার্ম করা যায় না, কিন্তু হার্ট ফেলিউরের মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, হার্ট ফেলিউরের মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কিরকম, যে হার্টের সাইজটা বড় হয়ে যায়, পালমোনারি কার্ডিওমেগালি yes there is cardiomegaly, there is prominent pulmonary vessels, পালমোনারি টিউমার, yes yes, তারপর হচ্ছে পালমোনারি ইডেমা, এগুলো থাকে। তো এগুলোতে একটা আইডিয়া করা যায়। বাট হার্ট ফেলিউর বাই ডেফিনিশন আপনাকে ইকোকার্ডিওগ্রামে প্রুফ করতে হবে যে হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম, লেস দেন 40% ইজেকশন ফ্র্যাকশন না হলে, কোনো কোনো বই বলে লেস দেন 50%, আপনারা 50 রাখেন, কোনো সমস্যা নাই, সংখ্যাটা মনে রাখা সহজ। সো ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 50% হলেই আপনি বলতে পারবেন হার্ট ফেলিউর। সো হার্ট ফেলিউর ডায়াগনোসিস করতে হলে কিন্তু আপনাকে ইকোকার্ডিওগ্রাম লাগছে। টু ডিফাইন হার্ট ফেলিউর, দ্য ইজেকশন ফ্র্যাকশন ইন ইকোকার্ডিওগ্রাম শুড বি লেস দেন 50%। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্লিনিক্যালি পেশেন্ট ডেফিনেটলি হার্ট ফেলিউর, ইকোকার্ডিওগ্রামে ইজেকশন ফ্র্যাকশন 50% এর বেশি, তাদেরকে তখন আমরা বলি হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। তাদের ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য আমরা একটা টেস্ট করি, সেটার নাম হচ্ছে সিরাম বিএনপি। ঠিক আছে, এটা আপনি চাইলে করতে পারেন।
সো আপনি যদি বলেন যে তিনটা টেস্ট আপনি কি করবেন, আমি বলবো এক্স-রে, চেস্ট, ইকোকার্ডিওগ্রাম, সিরাম পিএনপি। ইসিজি করবেন, হ্যাঁ ইসিজি আমি এখানে লিখি নাই, কিন্তু আপনারা স্টিল বলবেন আমি ইসিজি করব, বিকজ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কার্ডিয়াক টেস্ট, এবং পেশেন্টের যদি কোনো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা অ্যারিথমিয়া থাকে ওই মোমেন্টে ধরা পড়ে যাবে। এজন্য আমি ফার্স্টেই হার্ট ফেলিউর ইনভেস্টিগেশন বললে 4টা টেস্ট করতে বলি, চেস্ট এক্স-রে, ইসিজি, ইকো, সিরাম বিএনপি। ঠিক আছে, এই সবগুলো মিলিয়ে আমাদের ডায়াগনোসিস হবে হার্ট ফেলিউর। এখন আপনার কাছে পেশেন্ট হার্ট ফেলিউর নিয়ে আসছে, এই পেশেন্টটাকে আপনি কিভাবে ট্রিট করবেন একটু বলেন। হাউ টু ট্রিট ক্রনিক হার্ট ফেলিউর, কিভাবে ট্রিট করবেন। আর এই পেশেন্টটা যদি আপনার কাছে হঠাৎ করে অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে আসে, তখন আপনি কি চিন্তা করবেন? স্যার হচ্ছে অ্যাকিউট লেফট অ্যাকিউট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, সেই অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর আপনি কিভাবে ট্রিট করবেন একটু আমাকে একটু বলেন। স্যার propped up position first, then high flow oxygen, diuretics দিব, তারপর স্যার গ্লিসারিন ট্রাইনাইট্রেট। আচ্ছা, ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন যে অবশ্যই যদি কোনো কজ খুঁজে পাওয়া যায়, যেমন অ্যাকিউট এমআই বা হাইপারটেনশন থাকে, সেটা ট্রিট করব। The very important thing is acute LVF is an emergency condition. Patient must be admitted in the hospital, preferably in CCU. Okay, এখানে আসতে preferably in CCU। তারপরে সেম কথাবার্তা, বেড রেস্ট ইন প্রপড আপ পজিশন, হাই ফ্লো অক্সিজেন এবং ইন্ট্রাভেনাস লুপ ডায়োটিক্স, অর্থাৎ ইন্ট্রাভেনাস ফুসেমাইড। এই হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কাউকে কাউকে আপনি ইন্ট্রাভেনাস গ্লিসারাইল ট্রাইনাইট্রেটও দিতে পারেন। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেলিউর। এখন অ্যাকিউট হার্ট ফেলিউর ভালো হয়ে গেছে, পেশেন্ট নাও হ্যাজ নো সিভিয়ার সিমটম, এই কন্ডিশনটাকে আমরা বলি ক্রনিক হার্ট ফেলিউর। কোথায়? সো ক্রনিক হার্ট ফেলিউরে আমরা সাধারণত কিভাবে ট্রিটমেন্ট করি সেটা একটু বলেন। ওকে। স্যার স্যার ফ্লুইড এন্ড সল্ট রেস্ট্রিকশন করব, ভেরি গুড। তারপর হচ্ছে ডায়োটিক্স দিব, তারপর হচ্ছে এসি ইনহিবিটর দিব, বিটা ব্লকার দিব, স্পাইরোল্যাকটন দিব, আর হচ্ছে ডিগক্সিন দিব। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আমরা সাধারণত পেশেন্টকে একদম ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে রেস্ট্রিকশন অফ সল্ট এন্ড ফ্লুইড। ঠিক আছে, তো সল্ট রেস্ট্রিকশন মানে কি আর ফ্লুইড রেস্ট্রিকশন মানে কি, এর অর্থ কি আমাকে বুঝাই দেন। হোয়াট ইজ ফ্লুইড রেস্ট্রিকশন? কাঁচা লবণ খাবে না। না, ফ্লুইডটা বলেন, ফ্লুইড, সেটা সল্টেডটা বলেছেন। কাঁচা লবণ শব্দটার অর্থ তো বুঝলাম না, পাকা লবণ আছে নাকি দুনিয়াতে? কাঁচা স্যার লবণ টেবিল সল্ট এর কি খাবে না স্যার? টেবিল সল্ট পাতে লবণ রেস্ট্রিকশন খাবে না। স্যার হচ্ছে করতে হবে। পাতের লবণ খাবে না, সেটাই, এক্সট্রা লবণ খাবে না, অতিরিক্ত লবণ খাবে না। আর ফ্লুইড রেস্ট্রিকশন মানে কি? স্যার একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড তাকে মানে ইন্ডিকেট করে দেওয়া হবে যে বডিতে যাতে ফ্লুইড থাকে। জি জি, আমি আপনাদের বাংলা বুঝতে পারছি। ফ্লুইড রেস্ট্রিকশন শব্দের বঙ্গানুবাদ করলে ওটাই দাঁড়ায়, বাট নির্দিষ্ট মানে কি এটা বোঝান। স্যার হচ্ছে যতটুকু এক্সপ্রেশন তার সাথে স্যার হচ্ছে 500 ml স্যার। তার থেকে 500 ml অ্যাড তার করব। সাথে 500 ml অফ ওয়াটার দিব। রাইট, প্রিভিয়াস ডে আউটপুট প্লাস 500 ml, এটা মনে রাখবেন, শব্দটা এভাবে বলবেন, প্রিভিয়াস ডে ইউরিনারি আউটপুট প্লাস 500 ml। গুড, ভালোই বলছেন। আর ড্রাগ আমরা সাধারণত দুইটা ড্রাগ আমরা ফার্স্টে দেই, যে ডায়াবেটিক্স আর এসি ইনহিবিটর। তারপরে ধীরে ধীরে উই অ্যাড বিটা ব্লকার, এবং বিটা ব্লকারের মনে রাখতে এই সপ্তাহটা ইউজ করতে হয় স্লো এসকেলেটিং ডোজ,